সম্প্রতি যকসু ছাত্র সংসদের নির্বাচনে শিবিরের যে নিরঙ্কুশ জয়, সেই জয়ের ফলে আহ, একটা নতুন আকাঙ্ক্ষা অনেকের মধ্যেই তৈরি হচ্ছে যে আসলে এই নির্বাচন, এই যে ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল যেভাবে শিবিরের দিকে যাচ্ছে, কিংবা ডাকসু নির্বাচন দিয়ে শুরু হয়েছে, ডাকসু, রাকসু, যকসু, জাকসু, সবগুলিরই মোটামুটি রেজাল্ট কিন্তু শিবির কেন্দ্রিক। সো এই যে জামাতপন্থী ছাত্র সংগঠনের যে জয়, এই জয়ের ধারাবাহিকতায় কি আসলে জাতীয় সংসদ নির্বাচনে দেখা যাবে কি না, প্রশ্নটা কিন্তু এখন এইখানে। অনেকেই অ্যানালাইসিস করছেন, অনেক সোশ্যাল মিডিয়াতে বলছেন যে ইউনিভার্সিটি দিয়ে শুরু হয়েছে এবং এই বিজয় অব্যাহত থাকবে। কিন্তু আপনি যদি বাংলাদেশকে নিয়ে যদি একটু চিন্তা করেন, বাংলাদেশের একদম আপামর জনগোষ্ঠীর কথা যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনাকে নতুন করে আসলে ভাবতে হবে। আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, আমাদেরকে স্বীকার করতেই হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে সচেতন নাগরিকের সন্তানরা পড়ালেখা করে, সব থেকে মেধাবী শিক্ষার্থীরা সেখানে পড়ালেখা করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরা তো নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত নেয়নি। তারা চিন্তা ভাবনা করেই আসলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আপনি যদি টোটাল পপুলেশনের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে ধরেন আমি রাজশাহীর কথা যদি চিন্তা করি, রাজশাহীতে ধরেন রাজশাহী সদরের ভোটার সংখ্যা হয়তো বা 8 লাখ, 8 লাখের কাছাকাছি। সবাই তো আর স্টুডেন্ট না, তাই না? সো একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট হয়তো বা 8 থেকে 10 হাজার ভোট, কিংবা সর্বোচ্চ 15 থেকে 20 হাজার ভোট। কিন্তু সেখানে একটা জাতীয় সংসদীয় আসনের ভোটার সংখ্যা কিন্তু 5 থেকে 8 লাখ ইন অ্যাভারেজ হয়। তাহলে কি আমরা আসলে যদি সংখ্যার দিকেও চিন্তা করি, তাহলে কি আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? আপনি চিন্তা করেন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একটা চার দেয়ালের মধ্যে আবদ্ধ, এবং সেখানকার প্রশাসন, সেখানকার রাজনৈতিক আবহ পুরাটাই ডিফারেন্ট আমার কাছে মনে হয়। এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে জামাতপন্থী শিক্ষকরাই কিন্তু আসলে লিড করছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি থেকে শুরু করে একদম টপ টু বটম অলমোস্ট সবাই এখন কিন্তু জামাতপন্থী শিক্ষকরাই কিন্তু আসলে সব জায়গায় লিড করছে। লিড আমি বলছি না যে তারা লিড করছে জন্যই এখানে আসলে শিবির জয়লাভ করছে, ব্যাপারটা সেখানে না। কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং তারা বুঝে শুনে ভোট দিয়ে এই রেজাল্টটা এসছে। আমরা যদি এবার একটু গ্রামগঞ্জের দিকে যদি তাকাই, তাহলে আসলে কি দেখতে পাই? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, তাদের বিচার, তাদের বিচক্ষণতা, তাদের বুদ্ধি, তাদের রাজনৈতিক সচেতনতার সাথে কি আপনি একদম একটা পাড়া মহল্লার যে মানুষজন যারা আছেন, তাদেরকে আপনি আসলে মিলাতে পারবেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, আমরা ধরে নিতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা কোনো না কোনো পরিবার থেকে তো আসে। তারা একটা হয়তোবা ইনফ্লুয়েন্স হয়তোবা রাখবে তার পরিবারের উপরে। কিন্তু কয়টা পরিবারের উপর রাখতে পারে আসলে, হ্যাঁ? দিন শেষে আমার কাছে যেটা মনে হয় যে আসলে একদম যদি আপনি রুট লেভেলের নির্বাচনের কথা চিন্তা করেন, রুট লেভেলের নির্বাচনের ট্রেন্ড যদি আপনি ফলো করেন, গত 18 বছরের কথা বাদ দিলাম, কিন্তু তার আগে নির্বাচনগুলো দেখেন, আসলে কি হয়, আমাদের নির্বাচনগুলো কারা প্রভাবিত করে এলাকায়। আপনি দেখবেন যে এলাকায় আপনি যদি একদম সহজভাবে চিন্তা করেন, অনেকেই আছে এলাকার ভিতরে, অনেকেই আছেন যে মোড়ল টাইপের, সে কোনো বা কোনো একটা পরিবারের কোনো একজন খুব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারা যেইখানটাতে যেই দিকে হালে তার সাথে কিন্তু আরো 20টা ভোট কিন্তু সেই দিকে হালে। হ্যাঁ, যদিও এইবার এরকম হবে কিনা একটু দেখার বিষয় আছে। গতকালকে দেখলাম রাজশাহীতেই কোনো এক জায়গায় কোনো একজন কোনো এক প্রার্থী সমর্থিত ব্যক্তি, সে গিয়ে বলছে যে আমরা এবার ফ্যামিলি কার্ড দিব। সাথে সাথে এক মহিলা বলছে, বাবা, আওয়ামী লীগের সময় তো এসে ওই যে ভিজিবি ভিজিডির কার্ড দেওয়ার কথা বলছিল, 10 টাকা কেজি চাল খাওয়া ছিল, কিন্তু সেখানেও দালাল দালাল ছাড়া কিছু হয়নি। তো তোমরা বাবা ফ্যামিলি কার্ড দিবা, তোমরাও তো দালাল এসে ঘুরবে 2 দিন পর টাকা নেওয়ার জন্য আসলে। হ্যাঁ, এই যে এই কথাগুলো বলেছে, তার মানে যেই মহিলা বলেছে এই কথাটা, সে কিন্তু বোঝে, সবকিছু জানে, আগের চাইতে সে অনেক বেশি সচেতন, অনেক বেশি সচেতন বিধায় ওই ব্যক্তিকে সে মুখের উপর বলেছে, এবং পরবর্তীতে যারা আসলে ভোট চাইতে আসছিল তারা কিন্তু সেখান থেকে চলে যায়। যদি আপনি এইগুলোকে যদি আপনার কনসিডারেশনে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে যে আজ থেকে 2007 সালের বা 2008 সালের যে নির্বাচন, 9 সালে তখনকার যে অবস্থা ছিল আর কি, মানে 1/11-এর পরের যে নির্বাচন, আওয়ামী লীগ সরকারের যখন প্রথম আওয়ামী লীগ সরকার গঠন করে, তারপর থেকে 3 টার্মের নির্বাচন, তখনকার ভোটারদের মন মানসিকতা, তখনকার দেশের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কিংবা অর্থনৈতিক অবস্থা, আর এই 2026 সালে এসে সাধারণ মানুষের
মন মানসিকতার কথা বলেন কিংবা সাধারণ মানুষের অর্থনৈতিক সামাজিক অবস্থার কথা বলেন না কেন, এটা কিন্তু অনেকটাই পরিবর্তিত। কারণ এখন অবাধ এটাকে কি বলে যে অবাধ তথ্য প্রবাহের যুগে আমরা বসবাস করছি। আপনি খেয়াল করে দেখবেন আপনার বাসায় যে মেয়েটা কাজ করতে আসে তারও কিন্তু স্মার্টফোন আছে। সেও সুযোগ পাইলে কিন্তু ইউটিউবে গিয়ে ভিডিও দেখে, ফেসবুকে গিয়ে কিন্তু দেখে যে কি হচ্ছে। এবং সেটা যে শুধু শহর অঞ্চলে বলে কথা তা কিন্তু না। এটা একদম প্রান্তিক গ্রামীণ পর্যায়ে গিয়ে দেখবেন যে তারা এখন সোশ্যাল মিডিয়া দেখে, তারা এখন ফেসবুক দেখে, তারা এখন ইউটিউবের ভিডিও দেখে এবং তারা সবকিছু বোঝার চেষ্টা করে। এখন যদি আমরা ধরে নিচ্ছি যে আসলে স্থানীয় পর্যায়ে একদম রুট লেভেলের নির্বাচনের খেলাটা যেহেতু অন্যরকম হয়, এখানে পেশি শক্তির একটা ভূমিকা থাকে, টাকার একটা প্রভাব থাকে, কালো টাকার একটা প্রভাব থাকে, তাহলে সেক্ষেত্রে কি আসলে নির্বাচনটা হবে কিভাবে? আমরা ধরে নিচ্ছি বা জানতে পারছি যে জামাতের একটা খুব বড় কনফিডেন্ট কাজ করছে, কারণ প্রশাসনের অধিকাংশ মানুষ এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু আদৌ কি আসলে প্রশাসন কি তাদের হয়ে কাজ করতে পারবে কিনা, মানে ওই সিচুয়েশনটা আসলে কি ডিমান্ড করে, বিএনপি কি ছেড়ে কথা বলবে কিনা, বিএনপি তার ট্রেডিশনাল যেই নির্বাচনী প্রচারণা কিংবা তার যে সক্ষমতা সেটা দিয়ে কি সে ফিল্ডে থাকতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখার আছে, এই বিষয়গুলো কিন্তু বোঝার আছে। সো এখন যেহেতু আওয়ামী লীগ সরকারে নেই, মানে আওয়ামী লীগ দেশে নেই, তাহলে এখন খেলাই হবে জামাত এবং সেই সাথে বিএনপির মধ্যে, কেউ কি ছেড়ে কথা বলবে কিনা। দুই পক্ষই কিন্তু তারা তাদের মতন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। এখন ভোট আসলে কারা দিবে? ভোট তো দিবে সাধারণ মানুষ, তাই না? আপনি কয়জনকে আসলে চাপ প্রয়োগ করতে পারবেন? কয়জনকে আপনি টাকা দিয়ে ভোট কিনতে পারবেন? কয়জনকে আপনি কালো টাকা দিয়ে কিনবেন, প্রভাব খাটিয়ে আসলে নির্বাচনে আপনার দিকে আপনি ভোট টানবেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে আছে, কারণ আমরা আসলে 2026 সালে বসবাস করছি, যেখানে সাধারণ মানুষ অবাধ তথ্য প্রবাহের যুগে বসবাস করে। এবং এইবার বিশেষ করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সবার মুখে মুখে একটা কথা, এটাকে ইচ্ছা করে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অথবা সত্যি সত্যি এটা প্রচারিত হচ্ছে, ইন্টেনশনালি হোক আর এটা স্বতন্ত্রভাবে হোক না কেন, যে প্রতিবারই তো আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকেও দেখেছি, এবার জামাতকে ভোট দিতে চাই, এই কথাটা কিন্তু, এই রবটা কিন্তু আসলে উঠছে। রব যেহেতু সোশ্যাল মিডিয়াতে উঠছে, আর একটা রবও কিন্তু আছে, সেটা কিন্তু বিএনপির উপরে চাঁদাবাজির একটা তকমা আছে আসলে। হ্যাঁ, বিএনপি মানেই চাঁদাবাজ, বিএনপি মানেই চাঁদাবাজি প্রত্যেকটা এলাকায় হচ্ছে। আপনি দেখেন তারেক জিয়া আসার পরে মনে করা হচ্ছিল যে না একটু একটু হয়তো বা সবাই রয়ে সয়ে করবে। দেখেন তারেক জিয়া আসার পরে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে কাউরান বাজারে চাঁদাবাজদের সাথে ব্যবসায়ীদের মামলা, সরি মানে মারামারি হয়েছে রীতিমতো। তার মানে চাঁদাবাজরা এখনোই স্ট্রং, এবং সেটা ওই যুব দলের নেতারাই চাঁদাবাজি করতে গিয়ে ওখানকার যারা ব্যবসায়ীরা আছেন তাদের মুখোমুখি হয়েছেন। তো তারা তাদেরকে তাড়িয়েছে বা প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু ভবিষ্যতে যখন বিএনপি যদি সরকার গঠন করে, তখন ব্যবসায়ীরা কোথায় যাবেন? ব্যবসায়ীরা কাদের? তখন তো এই চাঁদাবাজরা তো পোয়া ১২ হয়ে যাবে, তাই না? তখন তো তারা সরকারে থাকবে, সরকারিভাবে চাঁদাবাজি করবে। তো এখানে চ্যালেঞ্জ কিন্তু দুটোই আছে। এক, জামাতের দিকে এখন হাইপ উঠেছে একটা, যে আমরা এবার জামাতকে ভোট দিয়ে দেখতে চাই জামাত কি করে আসলে দেশের জন্য। আবার বিএনপির দিকেও কিন্তু একটা হাইপ উঠে আছে, সেটা হলো যে চাঁদাবাজের দল। স্বয়ং তারেক জিয়া হয়তোবা দেশে বিদেশে ছিলেন ১৭ বছর, তিনি বিদেশি এনভায়রনমেন্টে অনেকটা সময় কাটিয়েছেন, তিনি হয়তোবা ভদ্র হয়েছেন, তিনি হয়তোবা সামাজিক হয়েছেন, কিন্তু তার নেতাকর্মীরা কি সামাজিক হয়েছেন? তার নেতাকর্মীদের কি মন মানসিকতা পরিবর্তন হয়েছে? তার নেতাকর্মী দেখেন যে গতদিন যুবদলের এক নেতাকে গুলি করে মেরে ফেলা হলো, আর রয়ের সালাউদ্দিন এসে বলছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো নিজের কর্মীকে যখন অপরপক্ষ গুলি করে মেরে ফেলে দেয়, আর সেই দলের নেতা যখন বলে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে সেই দলের নেতাকর্মীরা কোথায় যাবে বলেন? তো এই যে সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক বিষয়বস্তুগুলোকে আসলে চিন্তা করলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা একেবারেই বিশ্ববিদ্যালয় নির্বাচনকে পুঁজি করে বা এটাকে বলতে পারি না যে এই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনের প্রতিফল দেখা যাবে এবং জাতীয় নির্বাচনেও জামাত হয়তো বা সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকার গঠন করবে। এটা বলাটা মোটেই সমীচীন হবে না। আবার এভাবেও বলা ঠিক হবে না যে বিএনপি এবার সরকার গঠন করছে কনফার্ম, কারণ তারেক জিয়া এসছে, এখন পুরো ব্যাপারটাই, পুরো খেলাটাই চেঞ্জ হয়ে গেছে। বিএনপির সমর্থিত যারা আছেন তারা হয়তো বা ভাবছেন, কিন্তু দূর থেকে দেখলে আসলে যেটা মনে হচ্ছে যে বিএনপির উপরেও কিন্তু একটা চাঁদাবাজির তকমা আছে। একটা এলাকায় যদি ৮ লক্ষ ভোটার থাকে, সক্রিয়
একদম সক্রিয় 70 থেকে মানে ধরে নিচ্ছি 10-15% বা 20% মানুষই হয়তোবা সক্রিয়ভাবে রাজনীতি করে। তারা রাজপথে যায়, তারা মিছিল মিটিং করে, তারা জনসমর্থন সংগ্রহ করে বেড়ায়। কিন্তু বাদবাকি 80%, 75% মানুষ তো ভাই সরাসরি রাজনীতি করে না। কিন্তু তারা সকল খোঁজ খবর রাখে। তারা সবসময় ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কথা শুনছে। সো এই যে বড় সংখ্যক যে মানুষ, তাদের কাছে তো আপনি যেতেও পারছেন না। যদি যেতে না পারেন তাহলে তাদের ভোটগুলো কি হবে আসলে? তারা তারাই আসলে এবার মানে মূল সিদ্ধান্তটা নেবে যে আসলে কারা এবার সংসদে যাবে বা কে জিতবে সেই এলাকা থেকে। যারা রাস্তায় নামে না, যারা সরাসরি রাজনীতি করে না, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, তাদের ভোটটাই কিন্তু বেশি। তারা যেদিকে হাঁটবে সেই পক্ষই কিন্তু জিতে যাবে। তখন দেখার বিষয় যে আসলেই এই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনী জয়ের ধারাবাহিকতা জামাত আসলে ধরে রাখতে পারে, নাকি বিএনপির জন্য এই চাঁদাবাজের তকমায় হয়ে উঠতে পারে, মানে কাল হয়ে উঠতে পারে। এখন সবই দেখার বিষয় এবং সাধারণ মানুষ এবার তারা কতটুকু সচেতন হচ্ছে, কতটুকু সচেতন হয়ে তারা তাদের নির্বাচনী এলাকায় তাদের জন্য তাদের জনপ্রতিনিধিকে বেছে নেয়, যে সত্যিকার অর্থেই সংসদে গিয়ে তাদের জন্য কথা বলবে, তাদের জন্য আইন প্রণয়ন করবে।